নমস্কার, গুড মর্নিং। আজ 11ই জানুয়ারি 2026। আমরা কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে একটা জায়গায় এসেছি এক্সপিরিয়েন্স করতে, জায়গাটা ঘুরতে, যে যে জায়গাগুলো দেখার মতন আছে সেগুলো দেখতে এবং আপনাদের দেখাতে। তো এবার কথা হচ্ছে কোন জায়গায় এসেছি হচ্ছে চাঁদের নগরে। তো চাঁদের বাড়ি তো যাইনি, চাঁদের নগরে এসেছি। তো এই নাম আমরা সকলে জানি না। এই যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাকে এক সময় ডাকা হতো এই নাম দিয়ে, ফরাসিরা ডাকতেন চাঁদের নগর বলে। আবার অনেকের মত, মানে ইতিহাসবিদ ডক্টর সুকুমার সেনের মতে এই জায়গার এক সময় নাম ছিল চণ্ডীনগর, যেহেতু এখানে একটি চণ্ডী মন্দির ছিল। তো সেই কারণে নাকি এই জায়গার নাম ছিল হচ্ছে চণ্ডীনগর। কিন্তু এখন আমরা চাঁদের নগরও বলি না, চণ্ডীনগরও বলি না, এখন আমরা এই জায়গাকে যে নামে চিনি সেটা হচ্ছে চন্দননগর। তো চন্দননগর আমরা বিভিন্ন সময় আসি, বছরের ঘুরতে আসতেই পারি। বছরের যে জগদ্ধাত্রী পুজোর সময়, দুর্গাপুজোর ঠিক পরে যখন জগদ্ধাত্রী পুজোর যে সময়, ওই সময় কিন্তু কলকাতা থেকে বহু মানুষ চন্দননগর আসেন শুধু ওই লাইটিং দেখার উদ্দেশ্যে। তো আমিও এসেছি এর আগে, আমরাও এসেছি চন্দননগরের আলো দেখার জন্য, বিখ্যাত আলো। তো খুবই ভালো লাগতো, মানে খুবই ভালো লেগেছে। দুর্গাপুজো তো কলকাতায় জমজমাট ভাবে হয়, কিন্তু আলোর রোশনাই দেখতে গেলে চন্দননগরের আলো একবার অবশ্যই দেখা উচিত। কিন্তু চন্দননগরের আলো দেখলেই, জগদ্ধাত্রী পুজোর সময় সেই এক্সপিরিয়েন্স করলেই যে চন্দননগরের বাকি ইতিহাস বা ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে যে শহর, যে শহরে এক সময় অনেক কিছু এর উপর দিয়ে ঝড় বয়ে গেছে। এক সময় সেই ঝড়ের আগে যখন উপনিবেশ, ফরাসি উপনিবেশ এখানে তৈরি হয়েছিল, সেই সময় চন্দননগর কলকাতাকেও টেক্কা দিয়েছিল। মানে সেই সময়ের যে ঐশ্বর্য আর কি, মানে একটা শহরের যে গোল্ডেন এরা, গোল্ডেন এজ বলা হয় একটা জায়গার, সেই জায়গা কিন্তু সেই সময় চন্দননগর কলকাতাকেও টেক্কা দিয়েছিল। তো তারপরে এই জায়গা নিয়ে অনেক কাটা ছেঁড়া টানাটানি হয়েছে, ফরাসি এবং ইংরেজদের মধ্যে যুদ্ধ হয়েছে, যাতে ফরাসিদের হাত থেকে এই শহর এক সময় চলে গেছে ইংরেজদের আধিপত্যে। তারপর আবার এটা ফরাসিদের হাতেই গেছে এবং লাস্টে 1950 সালে এটা আবার স্বাধীন ভারতবর্ষের আমাদের যে ম্যাপ রয়েছে তার মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়। তো যাই হোক, তো এই জায়গা যেখানে এত কিছু হয়েছে, যেখানে মানে যেহেতু ফরাসি উপনিবেশ ছিল, এক সময় কি হয়েছিল না, এখানে ব্রিটিশ পুলিশরা যখন আসতেন তখন এখানে তাদের অনুপ্রবেশ খুব স্বাধীনভাবে তারা ঢুকতে পারতেন না, খুব স্বাধীন অনুপ্রবেশ তাদের হতো না, তাদেরকে পারমিশন নিয়ে ঢুকতে হতো। ফলে ভারতীয় যে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামের যে যোদ্ধারা ছিলেন সেই অগ্নিযুগের, তারা কি এই চন্দননগরে এসে আশ্রয় নিতেন এবং অনেকেই এখানে এসেছেন, তাদের অনেক গোপন আস্তানাতে মিটিং হয়েছে, আবার তারা পালিয়েও গেছেন এখান থেকে সুযোগ সময় মতন। তো এত কিছু যে জায়গার উপর দিয়ে মানে ইতিহাস এখানে আছে, তো সেই জায়গা বোঝাই যায় যে তার অনেক ঘর বাড়ি, দেয়াল, নদীর ধার, রাস্তাঘাট সেই জায়গার ইতিহাসের সাক্ষ্য বহন করে। এবং ফরাসি উপনিবেশ যেহেতু ছিল, এই জায়গার চন্দননগরের ঘর বাড়ির স্থাপত্যেও ফরাসি সৌন্দর্যের, স্থাপত্যের যে সৌন্দর্য তার চিহ্ন প্রমাণ এখনো কিন্তু এখানে পুরোপুরি রয়েছে আর কি, বিদ্যমান যাকে বলে। তো এইভাবে চন্দননগরকে আমরা আগে এক্সপ্লোর করিনি। জগদ্ধাত্রী পুজো আসা মানে আলো দেখবো, জগদ্ধাত্রী পুজো দেখবো, কিন্তু একটা জায়গা এক্সপ্লোর করা মানে এক্সপ্লোর করা যাকে বলে, মানে জায়গার ইতিহাসটাকে জেনে, তাকে শুনে ভেবে সেই জায়গাটাকে দেখতে আসা। তাহলে কি সেই জায়গাটা দেখার যে মাহাত্ম্য সেটা অন্যরকম হয়ে যায়, দেখার চোখ পাল্টে যায়। তো ওই চোখ নিয়ে আমরা আজকে এসেছি চন্দননগর দেখতে। তো যথারীতি তাড়া রয়েছে, থাকতে পারবো না, ফেরত চলে যেতে হবে। তো হাতে 7-8 ঘন্টা টাইম রয়েছে, তার মধ্যে মোটামুটি একটা জট ডাউন করে এসেছি কোন কোন জায়গাগুলো দেখতেই হবে, যেতে হবে। তো সেই জায়গাগুলো দেখাবো। তো দেখুন, আপনারা সাথে থাকুন, দেখুন আজকের দিনটা কেমন লাগে আমার সাথে ঘুরতে। চন্দননগর স্টেশন, তো স্টেশনে নেমে এখান থেকে টোটো অটো পাওয়া যায়, 10 টাকা ভাড়া।
তো এই এখান থেকে টোটো অটো করেও আমরা স্ট্যান্ডের দিকে যেতে পারি। যারা ট্রেনে আসবেন তারা এখান থেকেই টোটো বা অটো পাবেন, তো স্ট্যান্ডের দিকে যাওয়া যেতে পারে। তবে রাস্তাটা খুবই কনজাস্টেড, খুবই সরু, মানে দুদিকে দোকানপাট, এদিকে রিক্সা, এদিকে ভ্যান সব দাঁড়িয়ে আছে। এখান দিয়ে পাস করাটা খুব চাপের, খুব মুশকিল আর কি, খুব অপরিসর রাস্তা। হুগলি জেলার এই চন্দননগর ফরাসডাঙ্গা নামেও কিন্তু পরিচিত। মানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এখানে লোকজন এসেছেন, ইতিহাস তাই বলে। তো বিভিন্ন নামে আমরা চন্দননগরকে জেনেছি। ফরাসডাঙ্গা, আবার যেটা একটু আগে বললাম চণ্ডীনগর, আবার অনেকে বলেন যে হুগলি নদী এখানে যে শেপ, চাঁদের মতন শেপ নিয়ে বেঁকে গেছে, তাই জন্য এই জায়গার নাম চন্দননগর। তো কোনটা সত্যি সেটা ইতিহাস জানে, হয়তো সবকটাই সত্যি। সাথে এই চন্দননগরের একটা খুব মিল আছে। এখানে কলকাতার মতোই আছে স্ট্যান্ড, আছে বড় বাজার, বাগবাজার, বউবাজার। এই নামগুলো মানে কলকাতা আমরা যারা থাকি তারাও যেমন পরিচিত, আবার চন্দননগরে যারা থাকেন তারাও পরিচিত। তাঁত বস্ত্রের জন্য বিখ্যাত এই যে শহর, এই শহর কিন্তু রবি ঠাকুরেরও, আমাদের প্রাণের প্রিয় কবি, তারও কিন্তু খুব প্রিয় জায়গা ছিল। মানে তিনিও অনেকবার এই শহরে এসে থেকেছেন। এই শহরে এখানেই স্ট্যান্ডেই একটা আমি যাব সেই জায়গা, পাতাল বাড়ি আছে, যে বাড়িটা খুব বিখ্যাত একটা বিশেষ কারণে। বাড়িটার একটা তলা জলের তলায় জোয়ারের সময় ডুবে যেত, বাড়ির একটা তলা। তো ওই বাড়িতেও রবি ঠাকুর অনেকবার এসে থেকেছেন, তো সেই বাড়িটা দেখার খুব ইচ্ছে আছে। চন্দননগর এই নাম প্রথম 1696 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা একটা চিঠিতে মানে এই নাম শোনা যায় আর কি। তো ভাস্কো ডা গামা ইন্ডিয়ার ওয়েস্টে যখন এসেছিলেন, অবতরণ করেছিলেন, তার 100 বছর পর ইউরোপিয়ানরা বিজনেস করার জন্য এখানে আমাদের ভারতবর্ষে আসতে শুরু করেন। 1696 সালে ফরাসিদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা একটা চিঠিতে প্রথমেই চন্দননগর নামের সঙ্গে পরিচিত হওয়া যায় আর কি। তো ভাস্কো ডা গামা ইন্ডিয়ার যে পশ্চিমে অবতরণ করেছিলেন, তার 100 বছর পর ইউরোপিয়ানরা বিজনেস করার জন্য ভারতবর্ষ যে একটি প্রসপেক্টাস জায়গা সেটা খুঁজে বের করে এবং তাদের এখানে আসা শুরু হয়। তো ফরাসিরা এখানে এসে যে ঘাঁটি সেই সময় শুরু করেন, সেটাই হচ্ছে চন্দননগরের গোল্ডেন এজ। মানে সব রকমের যে মানে ফুলে ফেঁপে ওঠা, প্রসিদ্ধির পথে এগিয়ে যাওয়া, সেই সময় চন্দননগর সেই জায়গায় পৌঁছে যায়। এমনকি কলকাতারও সেই সময় যে সৌর্য ছিল, সেখানে চন্দননগরের সামনে কলকাতা প্রায় ফিকে পড়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন চন্দননগর নিয়ে টানাটানি শুরু হয় ফরাসি এবং ইংরেজদের মধ্যে, সেই যুদ্ধে কিন্তু চন্দননগরের সব থেকে বেশি ক্ষতি হয়েছিল এবং চন্দননগরের অনেক দুর্গ, অনেক বাড়ি সেই সময় ক্ষতিগ্রস্ত হয়। 1816 সাল আস্তে আস্তে কিন্তু আবার ইংরেজদের হাত থেকে চন্দননগর যে চলে গেছিল ফরাসিদের হাত থেকে ইংরেজদের হাতে, 1816 সাল আস্তে আস্তে আবার ফরাসিরা পুরোপুরি চন্দননগরের উপর আধিপত্য বিস্তার করে নেয় এবং 1950 সাল সেই সময় ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের ম্যাপে চন্দননগর অন্তর্ভুক্ত হওয়ার আগে পর্যন্ত এই চন্দননগরের দেখভাল করা হতো ফরাসি নিয়ন্ত্রিত পন্ডিচেরি থেকে। তো সুতরাং একটা শহর যেটা কিনা ফরাসি, ইংরেজ এবং আমাদের ভারতীয় এই তিন মানে কি বলবো, সবকিছুর যে সংমিশ্রণ এখানে ঘটেছে, তার সবকিছু জায়গায়, সব জায়গায় আর কি এই তিন নিদর্শন আর কি এ পাওয়া নিশ্চিত। তো সেটাই আজকে আমরা ঘুরে দেখব যে কতটা ফরাসি, কতটা ভারতীয়, কতটা ইংরেজ মানে ব্রিটিশ, এই তিনের যে সংমিশ্রণ এখানে ঘটেছে, সেইটাকে আজকে আমরা একটু খুঁজে বার করব।
স্ট্যান্ডের থেকে এগিয়ে আমরা এখন চন্দননগর স্যাক্রেড হার্ট চার্চের সামনে এসেছি, কিন্তু দুর্ভাগ্য এই যে টাইমে চার্চ মানে ভেতরে ঢোকা যায় 2 ঘন্টার জন্য, সেই টাইমের ভেতর আমরা আসতে পারিনি, ফলে ভেতরটা ঢুকে আমি দেখাতে পারলাম না। হ্যাঁ, আর আমি নিজেও দেখতে পারলাম না, তো বাইরে থেকেই দেখছি। যদি বিকেল অবধি থাকি তো সেই সময়, যে সময়টা ওপেন হবে সেই সময়ে যদি ঢুকি তাহলে একটু ভেতর থেকে দেখাতে পারবো আর কি। একটু কিছুক্ষণ হাঁটাহাঁটির পর সেদিন তারপর আমরা ঠিক করলাম যে আগেই ঠিক করে এসেছিলাম যে জলশ্রী রেস্টুরেন্ট যেটা রয়েছে না, ওটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, হুগলি নদীর ওপর, খুব সুন্দর। ওটা আগে ভিডিও দেখেছিলাম, তো ওটাতেই ইচ্ছে ছিল যে সেদিন একটু খাওয়া দাওয়া করব। তো সেটাই ভাবলাম যে তাহলে এবার একটুখানি অন্যদিকে যাওয়ার আগে পুরো স্ট্র্যান্ড হাঁটতে তো বেশ খানিকক্ষণ সময় লাগবে, বা এদিক ওদিক দেখতেও আরও বেশ খানিকক্ষণ সময় লাগবে, আর তখন প্রায় বেলা 1টা। তো ভাবলাম যে আগে জলশ্রীতে ঢুকে দেখি, এদিক ওদিকটা একটু বসি, জলশ্রীর ভেতরটা কীরকম দেখি। তো সেই জন্য আমরা আস্তে আস্তে জলশ্রীর ভেতরে ঢুকলাম। তো নদীর বেশ খানিকটা ওপরে, মানে ব্রিজের ওপর দিয়ে গিয়ে খানিকটা নদীর উপর দিয়ে গিয়ে জলশ্রী একটা ভাসমান একটা বোট আর কি বলতে গেলে। ভেতরটায় ঢুকে আমরা একদম যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা বাইরে করা আছে, নন এসি এরিয়াটা, ওইখানে বসলাম। তো ওটা একদম নদীর ধারের একটা জায়গায় বসলাম, বেশ ভাল লাগছিল। ওপরটা খুব সুন্দর, টায়ারের মধ্যে ছোট ছোট গাছ, তাতে লাইটিং দেওয়া রয়েছে। সন্ধ্যাবেলা হলে ওই বিউটিটা বোঝা যেত, এটা দিনের বেলায় তো আর ওই বোঝার উপায় নেই। আর ভেতরে রয়েছে একটা এনক্লোজড এরিয়া যেখানে এসি রয়েছে। তো সেদিন আমরা জলশ্রীতে যতক্ষণ ছিলাম, তো তার মধ্যে একটা জিনিস মনে হয়েছিল যে সার্ভিসটা একটু স্লো, অর্ডার দেওয়ার পর বেশ খানিকক্ষণ লেগেছিল ওনাদের আর কি আমাদের সার্ভ করতে। হতে পারে রাশ ছিল সেটা, তবে খুব বেশি কিছু আমার মনে হয় না যে দারুণ কিছু রাশ ছিল। খাবার দাবার ভালোই ছিল, খাবার দাবারের প্রাইস যেটা রয়েছে তার তুলনায় যে কোয়ালিটি সেটা ওয়ার্দি ছিল, এমন নয় যে খুব কোনো খারাপ লেগেছিল বা কিছু। কোয়ালিটি বেশ ভালো। আমরা ফিশ ফ্রাই বা এরকম স্ন্যাক্সের মধ্যেই ছিলাম, ভালো কেটেছিল সেই সময়টা বেশ। জলশ্রী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যে ব্রিজটা আর কি আমাদের স্ট্যান্ডের সঙ্গে কানেক্ট করে, তার একদম শেষে গেলে বাঁদিকে একটা খুব বড় বট গাছ রয়েছে।
তো বটগাছটার গোড়াটা যেমন বাঁধানো সুন্দর করে বসা যায়, তেমনি আমি ওখানটায় গেলাম, দেখলাম ধাপ ধাপ সিঁড়ি রয়েছে। তো উঠে দেখলাম শুধু বাঁধানো নয়, একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে যে অনেক শিবলিঙ্গ রয়েছে ওখানে, মানে প্রতিষ্ঠা করা আর কি, একটা দুটো নয়, প্রায় 10-12টা। এবং ওখানে রেগুলার পুজো করা হয়, কারণ ফুলমালা সব দেওয়া হয়। আর আরেকটা কথা হচ্ছে কি, ওই শিবলিঙ্গগুলো যে প্রতিষ্ঠা করা, তাদের মধ্যিখানে অনেক বড় পাথর, নুড়ি পাথর রাখা, সব মিলে না মানে অদ্ভুত একটা কীরকম অদ্ভুত সুন্দর জায়গাটা। তো খানিকক্ষণ স্ট্যান্ড থেকে এগিয়ে পাতালবাড়ির দিকে যেতে ডান হাতে পড়বে ইনস্টিটিউট অফ চন্দননগর। তো ওই চন্দননগর যেটা ইনস্টিটিউট অফ চন্দননগর, সেটা ডুপ্লে হাউস বলেও বিখ্যাত আর কি। তো 18th সেঞ্চুরিতে ওটা তৈরি করা হয়েছিলেন। সেটা ছিল সেই সময় রেসিডেন্স ছিল ফর্মার ফ্রেঞ্চ গভর্নর জেনারেল জোসেফ ফ্র্যাঙ্কোই ডুপ্লেক্স, ওনার বাড়ি ছিল ওটা। তো এখন যে মিউজিয়াম তৈরি হয়েছে সেটার একটা ভিজিটের টাইম রয়েছে 11টা থেকে নিয়ে বিকেল 5টা 5:30টার মধ্যে ওটা ভিজিট করতে হয়। হয়তো শীত আর গরমের টাইমের কিছুটা চেঞ্জ হয়। আর একটা মিনিমাম একটা টিকিট কাটতে হয়, 10-15 টাকার একটা, 10 টাকারই একটা টিকিট কাটতে হয়। তো ঘুরে দেখলাম, ভালো লাগলো ভেতরটা আর কি। স্ট্যান্ড থেকে এগিয়ে পাতালবাড়ি যেখানে চন্দননগরের বিখ্যাত স্ট্র্যান্ড শেষ হচ্ছে, সেখানেই শুরু হচ্ছে পাতালবাড়ির ইতিহাস। পাতালবাড়ি আসলেই একটা অদ্ভুত নাম। তো প্রথমে বলি যে এই পাতালবাড়ির সামনেই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি, পাশে আমাদের কবিগুরুর নামে একটি স্মারক রয়েছে। তো এরা দুজনেই এই পাতালবাড়িতে এসে বেশ কিছুদিন ছিলেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তিনিও ছিলেন এখানে। তো এই বাড়ির অদ্ভুত নামকরণের পিছনে যে ইতিহাস, সেটা হচ্ছে এই যে যা আগে জোয়ারের জল যখন এই হুগলি নদীতে আসতো, তখন জোয়ারের জল উঠে এই পাতালবাড়ির যে একতলা, সেইটা পুরো জলের তলায় ডুবিয়ে দিত, মানে একতলার বাড়িঘরগুলো পুরো জলের তলায় ডুবে থাকতো। তো সেই জন্য এর নাম করা হয়েছিল পাতালবাড়ি। আর ঠিক পাতালবাড়ির পাশেই রয়েছে এই যে আপনাদের যেটা দেখালাম, যে এই যে শহীদ, আর পাতালবাড়ির ঠিক পাশেই আছে যে শহীদ স্মারক, সেটা একদম ঠিক পাশেই। এখানেই স্ট্যান্ড শেষ হচ্ছে, মোটামুটি 600 থেকে 700 মিটার এই স্ট্যান্ড এখানে শেষ হয়। তো এটা দেখলাম ঘুরে দুটোই। তো এরপর আমরা ওদিকে চলে যাচ্ছি মন্দিরের ওই পাশে। এটা এখান থেকে 5-7 মিনিটের হাঁটা পথ, কি 10-15 মিনিটের নন্দদুলাল মন্দির। ওটাও একটা খুব বড় ঐতিহাসিক স্থান চন্দননগরে।
1757 সালে চন্দননগরে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় লর্ড ক্লাইভের ধ্বংসলীলা থেকে বেঁচে যাওয়া হাতে গোনা কয়েকটা স্মৃতিস্তম্ভের মধ্যে একটা হচ্ছে চন্দননগরের নন্দদুলাল মন্দির। তো দিনের একদম শেষ বেলায় এই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল, বেশ খানিকক্ষণ দাঁড়ালাম। কত ইতিহাস বহন করছে এই মন্দির।